রামায়ণে শ্রী রামচন্দ্রের 14 বছরের বনবাস, তারপর এক অদম্য যুদ্ধ, নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া। এবং এই সূত্রে বলি, আমাদের অ্যাসপিরেন্টের জীবনেও কিন্তু 14 বছর না হলেও কিছু বছরের বনবাস আসে, কিন্তু অদম্য জেদ এবং ইচ্ছা শক্তির কাছে আলটিমেটলি কিন্তু সফলতা ধরা দেয়। এবং এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের অতিথি এবং আজকের সাকসেসফুল ক্যান্ডিডেট ইমন ভট্টাচার্য। ইমন আমাদের খুব ভালো রেজাল্ট করেছে। ইমন ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে র্যাঙ্ক 19 এবং ওভারঅল মেরিট লিস্টে 96 র্যাঙ্ক করে আমাদের WBCS গ্রুপ এতে এক অসাধারণ র্যাঙ্ক করেছে। এবং কনগ্রাচুলেশনস ইমন, এত ভালো রেজাল্ট করার জন্য। এবং ওয়েলকাম টু দিস প্ল্যাটফর্ম। কিন্তু শুরুতেই যেটা আমি তোমাকে প্রশ্ন করব, সেটা হচ্ছে, আমি একটু তোমার জার্নিটা একটু পড়ছিলাম। তুমি সম্ভবত ফার্স্ট এক্সাম 2016-এ দিয়েছো। 2016-এ দিয়েছো। তার মানে দেখো 2016 থেকেই ইমন মানে কন্টিনিউয়াসলি এক্সাম দিয়ে গেছে। এবং আমি মনে হয় ফার্স্ট এক্সাম 2017-এ দিয়েছিলাম। মানে তুমি আমার 1 বছর আগে থেকে শুরু করেছো। এই ভিডিওটা একদমই, এই কনভারসেশন এবং এই ভিডিওটা এক্সক্লুসিভলি তাদের জন্য যারা একবার এক্সাম দিয়ে হাস্যিকার করে যায়। কিন্তু ইমনের অদম্য জেদ এবং ইচ্ছা শক্তির কাছে আমি বলবো এই জিনিসটা সবার শেখা উচিত। ইমন, এই পিরিয়ডের স্ট্রাগল নিয়েই আমি শুরু করব। ওয়েলকাম। তাহলে বলো, এই যে এই পিরিয়ড, এত একটা বড় পিরিয়ডের স্ট্রাগল নিয়ে একটু মানে জাস্ট গো থ্রু, মানে জাস্ট টেল আস ইওর স্টোরি। সবার আগে স্যার ধন্যবাদ আপনাকে, কারণ আপনাকে আমি ইন্সপিরেশন হিসেবে সামনে পেয়েছি। সেই 2018-19 থেকে আপনি আমাকে অনেক হেল্প করেছেন। সেসব SMS গুলো নিশ্চয়ই আছে। সেই কিভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা এক্সামের পরে কংগ্রাচুলেশন এগুলো আমাকে পাঠাতেন, এবং সেগুলো তো স্যার মানে ভুললে হবে না। আপনার যে কন্ট্রিবিউশন আমার এই জায়গাটা আসার পেছনে। এবার স্যার 2016-তে আমি প্রথমবার এক্সাম দিই, এবং তার আগে 2015-তে আমি গ্র্যাজুয়েট হয়েছি। এবং আমরা কয়েকজন বন্ধু একসাথে সিদ্ধান্ত নিই আমরা PSC কন্ডাক্ট করা যেসব এক্সাম আছে সেগুলো দেব। এবার যথারীতি বই টই কিনে আমরা পড়তে বসি, যথারীতি গ্রুপ স্টাডি শুরু হয়। এইবার 2016-তে প্রথমবার যখন বসি, পরীক্ষার এক্সাম দিতে যাই, কিছু প্রিভিয়াস ইয়ার বা কিছু বই পড়ে খুব একটা ভালো রেজাল্ট করতে পারে, এবং সেটা যথারীতি মেন্সেও ডাক আসেনি, এবং 17-তেও একই 109 কাছাকাছি 6-7 এরকম নাম্বার ছিল। তারপর মাস্টার্স কমপ্লিট হলো। এইবার বন্ধুরা এবার দুবার ফেলিয়ার্স এর পরে আরো কিছু শিখলাম যে এইখানে ভুল হচ্ছে, আমাদের মক টেস্ট দেওয়া খুব কম হচ্ছে, অ্যানালিসিস ভুল হচ্ছে। যথারীতি আমরা এইবার 18-তে বসলাম, যথারীতি প্রিলিমসটা ক্লিয়ার হলো, এবং 19-এও প্রিলিমস ক্লিয়ার হলো, কিন্তু মেন্সে ওই 430-এর বেশি আমি আর পৌঁছতে পারলাম না। এবং তখন অপশন মানে একটু ইন্টারাপ্ট করছি, ফার্স্ট তোমার প্রিলিমস ক্লিয়ার হলো, ফার্স্ট তোমার প্রিলিমস ক্লিয়ার হলো 2018-এ। 18-এ মানে দুবার দেওয়ার পর 3 নম্বর অ্যাটেম্পটে। এবং যথারীতি খুব যে মেন্সে লিখলাম যে খুব ভালো কিছু রেজাল্ট এলো তা তো নয়, মানে কল পেলাম না, ইন্টারভিউতে কলই পেলাম না। 18-তেও সেম, 19-এও সেম। 20 সালের যে পরীক্ষাটা সেটা দিলাম। এবার সেখানে আমার স্কোর হয়েছিল 124.33, মানে প্রিলিমসের রেজাল্টের কিছুদিন পর এটা দিয়ে নাম্বারটা দিয়ে দিয়েছিল PSC। এবার সেখানে 127 কাট অফ ছিল। এবং যথারীতি হলো না। এইবার ভাবলাম যে 5টা অ্যাটেম্পট হয়ে গেল, যথারীতি এইবার কি হবে। এবার কোভিড, তার কিছুদিন আগে ক্লার্কশিপ এক্সামটা হয়েছে, প্রিলিমস দিয়েছি। এইবার কি হবে। তারপর মানে
বিভিন্ন সংবাদপত্রে দেখছি সরকার বিভিন্ন এক্সপেন্ডিচার কমাচ্ছে। এই সময় কোভিডের দিকেই সরকার অবশ্যই সেটা মনোযোগী হবেই, এটা বাধ্যতামূলক, মানুষের প্রাণ আগে। সেটা যথারীতি টেনশন বাড়তে থাকছে। কি এবার যথারীতি আর পরীক্ষা ভাবলাম যে আর দেব না, যা হওয়ার হবে। কিন্তু সিলেবাসটা এমনই সিলেবাস, মানে এতদিন ধরে পড়াশোনা, সেটা ছেড়ে থাকতে পারা এটাই খুব কঠিন কাজ। মানে যাই মানে করি, হ্যাঁ, পলিটি ইকোনমি যে ভালোবাসা তৈরি হয়েছে বা হিস্ট্রিতে, সেই ভালোবাসা ছেড়ে থাকবো কি করে? যথারীতি 3-4 মাস পরে আর বন্ধুরা প্রায় দিন খবর নিত, কিরে তোর মোহভঙ্গ হলো, তুই পরীক্ষা দিবি না? না, এবার শেষে না পরীক্ষা দেব। এইবার একটা মজার বিষয় যে তখন মার্চ মাসে 21-এর পরীক্ষাটা হবে সিদ্ধান্ত হয়েছিল প্রথমে, কিন্তু পরীক্ষাটা ভাবলাম যে ঠিক মার্চের প্রথম দিকে ভাবলাম যে না পরীক্ষাটা দেবো, এবার তো পরীক্ষা এসে গেছে। ঠিক যেদিন সিদ্ধান্ত নিলাম সেদিন বিকেলে পিএসসি জানালো যে কোভিড এর এরকম স্প্রেড হচ্ছে, তার জন্য আপাতকালীন পরীক্ষাটা বন্ধ থাকবে প্রিলিমস। সেটা হলো 23 বা 21 আগস্টে পরীক্ষাটা পিছিয়ে গেছিল, মার্চের এক্সামটা। যথারীতি এতটা সময় পেলাম এবং আবার একটা সবাই মিলে লেগে পড়লাম এবং যথারীতি প্রিলিমসটা ক্লিয়ার হলো। এবং সেটা মনে হয়েছিল ওই প্রিলিমসটা ক্লিয়ার যেন প্রথমবার প্রিলিমস ক্লিয়ার করছি, এমন মানে 21-এর যখন প্রিলিমসটা ক্লিয়ার হলো। তারপর যথারীতি একেবারে পরীক্ষা দিলাম, মেন্স পরীক্ষা দিলাম। এর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে গেছে পরীক্ষার পরপরই, মা চলে গেছে। এইবার মানে রেজাল্ট কিছুদিন পর তারপর মারা গেছে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা 21 সালের আগে থেকেই ভুগছিলেন। এইবার পিএসসি কিছু মানে সত্যি বলছি, পিএসসি হচ্ছে অন্নদাতা, এটা কোনো অস্বীকার করা যাবে না। এটা আমি বোর্ডের সামনেও বলেছি, ম্যাডামরা হাসছিলেন। মানে মানে পিএসসি হচ্ছে আমার অন্নদাতা। সেই সময় মাকে হারানোর 6 দিন আগে ক্লার্কশিপের রেজাল্ট বেরোলো, আমি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সিলেক্ট। মানে এটা একটা মানে ভগবান হয়তো পিএসসি কে দিয়েই করিয়েছিলেন। হ্যাঁ, এটা যেটা পেয়েছি। তারপর যথারীতি পরীক্ষা দিলাম, 21-এর পরীক্ষা হয়ে গেল। তারপর হঠাৎ একদিন রেজাল্ট বেরোলো, ইন্টারভিউ কল পেলাম। আবার এত মানে আনন্দ, মানে ইন্টারভিউ কল, মানে এখনো মনে আছে, সম্ভবত 30শে জুন 5 জুলাইয়ের আগের দিন রেজাল্টটা বেরিয়েছিল ট্রেনের মধ্যে। ইন্টারভিউ কল পেলাম 21-এ, যথারীতি পড়াশোনা শুরু হলো। সেই সময় আপনি অনেকটা হেল্প করেছিলেন আমি জানি, মানে আমাদের ভিডিও মানে বিভিন্ন মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার আগে। হ্যাঁ, এইবার যথারীতি ইন্টারভিউ দিলাম, মানে প্রায় 30-35 মিনিট ইন্টারভিউ হলো। এবার কিছুদিন আগে রেজাল্টটা বেরোলো, ইন্টারভিউ এর 120 দিয়েছিলেন মানে বোর্ড, তাতে মানে 5th হাইয়েস্ট বা 6th হাইয়েস্ট। এটা বিশাল বড় একটা প্রাপ্তি ছিল, কিন্তু যথারীতি হলো না, মানে 10-12 নম্বরের জন্য হলো না। তখন বুঝলাম, তার আগে কিন্তু 22-এর মেনটা হয়ে গেছে, তখন বুঝলাম যে প্রত্যেকটা পেপার পিছু 1-2 নম্বর করে আমার কম আছে, কিন্তু আগের বার যা পরীক্ষা দিয়েছিলাম তার থেকে তো ভালো হয়েছে, যা অপশনাল লিখেছিলাম তার থেকে তো ভালো হয়েছে। তখন মনে একটা, তার পরপরই রেজাল্ট বেরোলো ডিসেম্বরের 13 তারিখে বোধহয়, 22-এর যেটা, ইন্টারভিউ দিলাম, 25 মিনিট মতো ইন্টারভিউ হলো, তারপরে রেজাল্ট বেরোলো। তারপরে এখন একটা পিডিএফই সবকিছু আনন্দের কারণ, জীবন পাল্টে দিল। হ্যাঁ, জীবন পাল্টে একদম, মানে এটা আমার শুনে আমার সত্যি খুব ভাল লাগছে যে কতটা পারসিভিয়ারেন্স এবং কতটা ধৈর্য থাকলে, এবং মাঝে মানে মা চলে যাওয়া সত্যি খুব বড় পার্সোনাল লস। মানে এইটা তো ভাষায় মানে বলে বোঝানো যায় না এই লসকে। কিন্তু তা সত্ত্বেও মানে আন্টি যেখানেই থাকুক সেখান থেকে মানে তোমাকে আশীর্বাদ করছে, এইটা তো নিশ্চিত। হ্যাঁ, মায়ের আশীর্বাদ না থাকলে তুমি এত ভালো এবং এত বড় জায়গায় পৌঁছতে না। এবং তোমার মধ্যে যে বিশ্বাস করি স্যার, একদম একদম, এবং তোমার মধ্যে যে ইচ্ছা শক্তি, আমি সবাইকে বলবো যে তোমরা এটা রিয়েলাইজ করতে পারছো যে একটি ছেলে 2016, 17, 18, 19, 20, 21, 22 কন্টিনিউয়াস হার না মেনে পরীক্ষা দিয়ে গেছে, এবং সমানে ও নিজেই কিন্তু বেটার আপগ্রেড করে গেছে। যে কোথায় আমার পেপার পিছু আমি যদি একটু ভালো পরীক্ষা দিই, দ্যাট 2 মার্কস 3 মার্কস
ওইটা কাউন্ট হচ্ছে। এবং আস্তে আস্তে যেখান থেকে আমি প্রিলি ক্লিয়ার করতে পারছিলাম না, সেখান থেকে আমি একদিন প্রিলিমস ক্লিয়ার করলাম, সেখান থেকে আমি একদিন মেইনস ক্লিয়ার করলাম, সেখান থেকে আমি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে আমি সফল ক্যান্ডিডেট হিসাবে আমি আমার পিডিএফ এ জায়গা করে দিলাম। এইটাই হচ্ছে টেনাসিটি, এইটাই হচ্ছে ডেডিকেশন, এবং এইটাই হচ্ছে ডিসিপ্লিন। মানে ওই যে আমরা বলি না যে ফেলিয়ার থেকে আমাদের শিখতে হয়, আইদার ইউ সাকসিড অর ইউ টেক এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্স সঠিকভাবে নিলে কিন্তু আমরা কিন্তু ফেলিয়ারকে সাকসেস পাল্টাতে পারি। দ্যাট ইজ দ্য বেস্ট এক্সাম্পল। বাহ ইমন, মানে এইটুকু সত্যি আমার খুব ভাল লাগলো। আচ্ছা ইমন, আর কি কি চ্যালেঞ্জেস এসছে বা তোমার কি অবজারভেশন এই পুরো প্রসেসে? টেল আস এভরিথিং। প্রসেসে মানে প্রত্যেকটা পরীক্ষায় আমি দেখেছি, প্রত্যেকটা পরীক্ষায় কিছু না কিছু রেজাল্ট এসছে, কখনো ফেল, কখনো সেটা মেন্স ফেল, বা কখনো ইন্টারভিউ ফেল। প্রত্যেকটা স্টেজে আমি দেখেছি প্রত্যেকটা ফেলের পিছনে আমার ব্যর্থতার কারণ আমি নিজে, সেই কোনো জায়গাটা উইকনেস রেখে গেছে। আমি যখন দেখছি মেন্স দিচ্ছি 2018-তে, তখন আমি হয়তো এমসিকিউটা খুব ভালোভাবে করে গেলাম, ম্যাথ পেপারটা আমার সেই রকম 18 সালে যে হঠাৎ চেঞ্জ এসে গেল ম্যাথ পেপারে, আমি প্রিভিয়াস ইয়ার হ্যাঁ পরীক্ষার হলে করতে পারলাম না। তার মানে কি, আমার ম্যাথটাকে আমি মানে খুব সেইভাবে প্র্যাকটিস করিনি, এটা প্রমাণ হলো। পরের বার ম্যাথ প্র্যাকটিস করলাম, কিন্তু ম্যাথ প্র্যাকটিস করতে গিয়ে আমার বাংলা ইংরাজি যেটা লেখা, সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটরের কাছে কেমন লেখা চায় সেটা আমি অ্যাডপ্ট করতে পারিনি। তারপর ওই সময় আপনি আপনার মানে ফেসবুকে বোধহয় একটা লেখা দিয়েছিলেন, কি ওর এসে লিখতে হবে প্রথমে, মানে পিঠে ব্যাগ নিয়ে যে স্টুডেন্টের ভার বেড়ে যাচ্ছে, একদম ওটার উপরে একটা লেখা দিয়েছিলেন। ওইটার উপর যে লেখাটা দিয়েছিলেন, সেই লেখাটা দেখে আমি কিছুটা আবার অ্যাডপ্ট করলাম, মানে এইভাবে তারপর কোটেশন টোটেশন বিভিন্ন ক্লাইমেট চেঞ্জের উপরে কফি আন্নান কি বলছে, বা হিউম্যান রাইটস এর উপরে এই লেখাগুলো আনলাম। তারপর আপনার লেখা, এই প্রত্যেকটা স্টেজে কিছু না কিছু ফেলিয়ার, সেখান থেকে কিছু না কিছু শিখে মানে সেটাকে ইমপ্লিমেন্ট করে এইটা এসছে স্যার। মানে ভেরি গুড। আচ্ছা তাহলে প্রিলিমস নিয়ে আমি তাহলে একটু যদি শুরু করি, এবার স্ট্র্যাটেজিতে আসি। দেখো তোমার স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি তোমার মধ্যে আমি কেন বলছি যে তুমি মানে দুজনকেই গাইড করতে পারবে। একটা হচ্ছে কি করা উচিত নয় এবং কি করা উচিত, মানে কি করলে আমাকে ফেলিয়ারের সম্ভাবনা চান্স বেশি এবং কি করলে আমি সাকসেস পাবো। এই দুটোই যেহেতু ইউ টেস্টেড বোথ, এই দুটোই কিন্তু একটু প্লিজ আমাদেরকে বলো, মানে আমাকেও এনলাইটেন করো, কারণ এই অভিজ্ঞতাটা আমারও নেওয়া উচিত। আর প্রিলিমস কিরম করে পড়বো, মেন্স কিরম করে পড়বো, কি কি বুক লিস্ট ফলো করা উচিত, কি কি বই পড়া উচিত না বা কি করা উচিত নয়, কোন মানে এই জিনিসগুলো একটু বিস্তারিত ভাবে একটু ভেঙে 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 পয়েন্ট ওয়াইজ বলো। স্যার সবার আগে মানে পরীক্ষা দেওয়ার আগে মানে প্রিভিয়াস ইয়ার যে ডব্লিউবিসিএস এর প্রিলিমস, মেন্স, ইউপিএসসি প্রিলিমস এর প্রশ্ন, এবং তার সাথে মানে সেন্ট্রালের এসএসসি সিজিএল যে প্রশ্নগুলো জিএস এ দেয়, ওগুলোকে তো মানে মুখস্থ করে ফেলতে এবং রিপিট হয় মানে যে কোনো আর এগুলোকে নিয়ে কিছুটা অ্যানালিসিস স্যার। মানে একটা প্রশ্ন যে প্রিলিমস এর প্রশ্নটা এসছে, কোনোটার উত্তর আচার্য জ্যোতিবা ফুলে বা কোনোটা ইভি রামস্বামী নাইকের, এই প্রশ্নগুলোতে আমি উত্তরটা পেলাম, কিন্তু বইয়ের পাশে আমার কাছে স্ক্যানার বইটাই ছিল, স্ক্যানারটাই আমি পড়তাম। এই বইয়ের পাশে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লাল কালি দিয়ে আমি লিখে রাখতাম জিকে টুডেতে এই প্রশ্নটার সাথে আর কি কি এমসিকিউ এই রিলেটেড আছে রামস্বামী নাইকের উপরে, ছোট করে লিখে রাখতাম। এনাকে মহাত্মা বলা হয়, লেখা বইটার নাম কি, এগুলো ছোট ছোট করে টপ করে লিখে রাখতাম, অ্যানালিসিস করতাম। হ্যাঁ, এছাড়া প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্যার একটু আলোচনা করছি, মানে যেটা মনে পড়ছে যতটা। আমি একটু স্টার্ট করছি, যেটা ইমন বললো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইমন যেটা বললো সেটা আমিও করেছি একদম, মানে কোয়েশ্চেন মানে বইয়ের এতে মানে প্র্যাকটিস বইয়ের এতে যখন আমি একটা টপিকের ওপর আরো ছোট ছোট টপিকস লিখে রাখছি, ওইটাকে আমি বলছি নোট মেকিং।
কিন্তু এই নোট মেকিংটা না খুব ইন্টেলিজেন্ট হয়। মানে দিস নোট মেকিং ইজ নট ইউর কনভেনশনাল নোট মেকিং, এইটা একেবারে একদম পাওয়ার প্যাক নোট মেকিং হয়। ফর এক্সাম্পল পেরিয়ড নিয়ে বা কোনো জিওগ্রাফির কোনো কিছু নিয়ে আমি যখন দেখছি যে ওর সম্পর্কে আরো কি কি আমার ইনফরমেশন আছে, তার মানে আমি ওই সম্পর্কে ওই পার্টিকুলার টপিকটার সম্পর্কে কিন্তু যদি অন্য টাইপের কোয়েশ্চেনও আসে, I will be able to attempt that question. That is a very intelligent way of studying. Very good. আচ্ছা, এবার সাবজেক্ট ওয়াইজ বলো। এবার সাবজেক্ট ওয়াইজ এর যেটা ইতিহাস যদি দেখি, ইতিহাস সাবজেক্টটা, তাহলে সবার আগে জীবন মুখোপাধ্যায়টা পড়েছিলাম। তারপর যথারীতি আমার কনসেপ্টটার জন্য আমি দেখেছিলাম যে ভালোই, ওটা তো পড়ে খুবই উপকার হয়েছিল। তারপর প্রাচীন আর মধ্যযুগের জন্য স্যার প্রতিদিন ওই লুসেন্ট যেটা বইটা আছে না, ইয়েলো কালারের যে লুসেন্ট, যেটা তরুণ গোয়েলের ওই জিকে যেটা অংশ, ওইটা খুবই প্রতিদিন দেখতাম, চার্ট করা আছে। আর আরিহান্তের ম্যাকবুক যেটা রয়েছে ওটা খুব ফলো করতাম। আর নিজের খাতা তো ছিলই, বিভিন্ন ইনফরমেশন লিখে রাখতাম, প্রিভিয়াস ইয়ার সব মিলিয়ে একটা খাতা মতো তো ছিলই। আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে স্যার ওই মোহাম্মদ তারিক সাহেবের একজন লেখা একটা বই আছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, খুব অল্প একটা পাতলা বই আছে, ওই বইটা খুব দেখেছি। মানে তার সাথে স্পেকট্রামটাও ছিল, মানে জীবন মুখোপাধ্যায় পড়ার পরে স্পেকট্রামের যে তথ্য যখন আমি পড়তাম তখন সেটা ইনক্লুড যখন করতাম, খুবই জিনিসটা একটা অন্য জায়গায়, অন্য মাত্রায় চলে যেত। হ্যাঁ, মানে সেটা তো অবশ্যই বলতেই হবে। আর স্যার আরিহান্তের ম্যাকবুকটাও ছিল ইতিহাসের জন্য। আর স্যার ভূগোল বলতে গেলে, ভূগোলের দিকে আমি কিছু বছরের আপনাদের মতো কিছু দাদাদের কাছ থেকেই জেনেছিলাম যে ভূগোলের কিছু টপিক এরকম জেনেছিলাম যে 45টা না 48টা টপিক ছিল, মানে জলপ্রপাত, ড্যাম, লেক, তারপরে ভূমিকম্পের জোন, ঝড়, প্রত্যেক বছর প্রশ্ন আসে। এগুলো কিছু চার্ট বানিয়েছিলাম খাতায়, যেন মানে ভূমিকম্পের জোনগুলো কোন কোন জোন এর মধ্যে আছে একটা পেজে। পরের পেজে লিখলাম জলপ্রপাত, ইন্ডিয়ার ইম্পর্টেন্ট জলপ্রপাত গুলো লিখলাম, আর পাশে লিখে রাখলাম WBCS 2018, 2019 এগুলো এসছে, হ্যাঁ SSC তে এসছে, UPSC তে এসছে, এগুলো লিখে রাখতাম। এইভাবে ভূগোল। আর 21 সালের পরে পেরিয়ারটাই পড়েছি, সাদা কালারের যে পেরিয়ার যে বইটা রয়েছে পড়েছি। আর বিষয় পশ্চিমবঙ্গ, এটাই দেখেছি মানে জিওগ্রাফির জন্য। আর ওই প্রিভিয়াস ইয়ার তো প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্র্যাকটিস করেছি। আর স্যার পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্ত পড়েছি, আর ম্যাকবুকটা সাথে ছিল। আর স্যার মানে অনেক পরে জানতে পেরেছি যে ওই যে কেসগুলোর প্রশ্নগুলো আসতো, মানে বিভিন্ন কেস, এটা ইউটিউবে একটা চ্যানেল দেখছিলাম, ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, তার মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ল সেকশনে এই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছিল, এবং এই আলোচনার পরে আমার 22 সালে হেল্প করেছে। এটা আমাকে 22 সালে যে কেসগুলো দিল প্রচন্ড হেল্প করেছিল। আমি খাতায় লিখে নিয়েছিলাম, দেখছি এখান থেকেই আসছে, বাকি যেগুলো আসেনি ওখানে পড়ানো সেগুলো 22 সালে দিয়ে দিয়েছে, সেগুলো দিয়ে দিয়েছে, মানে খুব হেল্প করলো। হ্যাঁ, সেগুলো দিয়েছে। আর ইকোনমির ক্ষেত্রে স্যার নিতিন সিংহানিয়া স্যারের বইটা তো পড়েছি, মানে পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে তো একাকার পড়েছি। আর স্যার তরুণ গোয়েলের জিকে পার্টটার ওই ইকোনমিটা উল্টেছি। আর স্যার ওই দেখেছি বাজেট আর ইকোনমিক সার্ভে, এগুলো তো পয়েন্ট করে। আর জিকে টুডে থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখেছি ওই ইকোনমিক্স। আর স্যার মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে দেখেছি জিকে টুডের PDF আর যে কোনো সাইট থেকে লিখে নিয়েছি খাতায়, একদম অ্যাপয়েন্টমেন্ট, তারপরে অ্যাওয়ার্ড, তারপরে সামরিক মহড়া, এইভাবে খাতা রেডি করে একটা খাতা ছিল, এটা রেডি করেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। আর সায়েন্সের ক্ষেত্রে স্যার এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স যেটা রয়েছে আরিহান্তের, হ্যাঁ ওটা পড়েছি। আর ইউটিউবের বিভিন্ন ক্লাস করেছি, সেটা দেখে লিখে নিয়েছি। কিন্তু মানে সায়েন্সের ক্ষেত্রে বেশি জোর দিয়েছি প্রশ্ন সলভ করায়, পড়েছি কিন্তু সলভ করেছি বেশি, পাশে লিখেছি বেশি, মানে এইভাবে রেডি করেছি, মানে সায়েন্স নোট মেকিং। আমি দেখেছি যে ইউনিট থেকে প্রশ্ন আসে, মাত্রা থেকে প্রশ্ন আসে, লাইট ইয়ার পারসেক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। হ্যাঁ, এই জায়গাগুলোকে দেখেছি। বায়োলজি থেকে, ব্লাড থেকে প্রতি বছর আসে, হিউম্যান পার্ট বডি থেকে আসে, এইভাবে নোট করে করে রেডি করছি। আর তরুণ গোয়েল স্যারের বইটা তো ছিলই সবসময় দেখার জন্য, এটা করেছি। জিকে মানে
সায়েন্সটা এইভাবেই রেডি করেছি। আর স্যার ম্যাথ আর জিআই এর ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার WBCS তো দেখেইছি সবার আগে। হ্যাঁ, আর RS আগরওয়াল দেখেছি, আর কিছু examveda.com বলে একটা সাইট আছে, ওটা থেকে প্র্যাকটিস করেছি এই। আর সবচেয়ে বেশি দিয়েছি মেন্সের ক্ষেত্রে, মানে বেশি অঙ্ক করার থেকেও বেশি, মানে নতুন অঙ্ক শেখার থেকেও বেশি, মানে অ্যাডভান্স লেভেল ম্যাথ দিচ্ছে এখন। হ্যাঁ, সেটার থেকেও বেশি দেখেছি প্র্যাকটিস সেট করা, কারণ আমি দেখেছি যে আলটিমেটলি স্যার মানে যেটুকু শিখেছি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমার 200টা করতে হবে। এর জন্য অ্যাডভান্স লেভেল স্যার যদি আমি অ্যাটেম্প্ট করি, করতে গিয়ে দেখা গেল পরবর্তীকালে খুব সহজ কিছু অঙ্ক আছে সেগুলো আমি করতেই পারলাম না। মানে পেপারটা শেষ করায় আমি বেশি মনোযোগী ছিলাম, মানে যে করে হোক আমি যেগুলো পারবো যেন এক পলক আমার দেখে যেন হয়ে যায় তাড়াতাড়ি, তারপরে গোল করে রাখতাম, সেগুলো পরে করবো। এইভাবে মেন্সের ম্যাথটা আমি দেখেছি স্যার। আর মানে বলো। আর বাংলা ইংরাজির ক্ষেত্রে স্যার মানে যত শিখেছি এগিয়েছে যত, মানে প্রথম দিকে তো বাংলা ইংরাজি একদম খুব, মানে আমার তো মনে হয় জিনিসটা আমি ঠিক স্ট্র্যাটেজিটা আমার ঠিক করতে পারিনি যেটা কিভাবে লেখা উচিত। পরবর্তীকালে আমি যখন বাংলা ইংরাজি যে টপিক গুলো দেয় আমাদের, সেটা আমি একটা স্ট্রাকচারে এনে নিয়েছিলাম যে কিভাবে লিখবে, মানে নিজের একটা স্ট্রাকচার। সেটা হচ্ছে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেব, ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু যদি শুরু করি যে ক্লাইমেট চেঞ্জ বা অন্য কোনো টপিক দিল, একটা ছোট্ট ডেটা দিয়ে ইন্ট্রোডাকশনটাকে কানেক্ট করব, সেটা একটা অথেন্টিক ডেটা। তারপরে স্যার এটার কারণগুলো, এই একটা বিষয়, তার সাথে ফলাফল, আবার একটা ছোট ডেটা। তারপরের প্যারায় গভর্নমেন্ট কি করেছে অলরেডি, হ্যাঁ, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা ওয়ার্ল্ডের বা ইউনাইটেড নেশন যদি কোনো কিছু করে থাকে, এটা একটা। তারপর শেষে রাখতাম প্যারায় নিজের বক্তব্যগুলো বা আরো কি করতে হবে। এইভাবে স্ট্রাকচারটা যে কোনো টপিক দিক আমি এই স্ট্রাকচারে নিয়ে এসে পরীক্ষার হলেই নামানোর চেষ্টা করেছি 21 বা 22-এ, এই বাংলা ইংরেজি আর বাকি সাবজেক্ট গুলো স্যার এই। বাহ, মানে মানে এই অনেকগুলো কি টেকঅ্যাওয়েজ আছে। ফার্স্ট অফ অল যেটা আমি দেখছি, মানে ফার্স্ট অফ অল যে তুমি খুব ভালো করে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স গুলো অ্যানালাইজ করেছো। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স PYQ এইখান থেকে এই আলোচনার একদম মানে রাইট ডাউন করে নেওয়া উচিত আর কি। এভরিবডি শুড রাইট ডাউন। PYQ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমন খুব ভালো অ্যানালিসিস করতে পেরেছে, ওই জন্যে ও PYQ অ্যানালিসিস গুলো করেই ও একটা ইন্টেলিজেন্ট নোট মেকিং এ গেছে। ও যে বলছে না, প্লাক আউট করে বা চার্ট করে খুব সুন্দর করে ইন্টেলিজেন্ট নোট মেকিং, বা কোথায় কোনটা কি করে পড়তে হবে, এইটা PYQ অ্যানালিসিস করেছে। সেকেন্ড হচ্ছে খুব ভালো করে রিভিশন দেওয়াটা থ্রু কোয়েশ্চেন্স এর মধ্যে দিয়ে, কারণ যেহেতু আমি যদি আমার কাছে যদি একটা ভালো নোট মেকিং সিস্টেম থাকে, আমার রিভিশনটাও কিন্তু খুব কুইক হয়, আমাকে ওই আবার বড় বড় প্যারাগ্রাফ পড়তে হচ্ছে না। থার্ড হচ্ছে যেটা আমি দেখলাম ডেসক্রিপটিভ, যেটা নিয়ে অনেকের ভয় থাকে, খুব সুন্দর যে কোনো টপিক একটা আমি স্ট্রাকচারে নিয়ে আসি, সেটা ক্লাইমেট চেঞ্জ হোক, সেটা কোনো কন্টেম্পোরারি উইমেন এম্পাওয়ারমেন্ট হোক, কি এডুকেশন নিয়ে হোক, যে কোনো টপিককে আমি যদি একটা স্ট্রাকচারে নিয়ে আসি উইথ ডেটা, উইথ রেলিভেন্ট ডেটা, তাহলে কিন্তু আমার লেখাটা অনেক বেশি অথেন্টিক হয়। তো এইটাই কিন্তু এখানে ইমন খুব করেছে এবং খুব সুন্দর করে বোঝালো। দিস ইজ ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে ইমন পয়েন্ট ওয়াইজ বলো, তুমি যেহেতু অনেক বছর ধরে এই প্রসেসটায় আছো, একটি অ্যাসপিরেন্টের কি কি খবরদার করা উচিত নয়, যদি আমাকে পয়েন্ট ওয়াইজ 1 2 3 4 করে বলো যে কি কি করা উচিত নয়। স্যার প্রথমেই মানে রিসোর্সটাকে লিমিটেড করতে হবে, মানে একটা বিষয়ের উপর 5টা বই পড়লে হবে না। আর দ্বিতীয়ত স্যার বাইরের রিউমারে কান দিলে হবে না, মানে বহু লোক বহু কিছু বলবে, হ্যাঁ, কিন্তু সেটা যেন নিজের লক্ষ্যে যেন স্থির থাকে। মানে এরকম কিছু হয়েছিল, বহু লোক কিছু বলেছিল এরকম রিউমার? হ্যাঁ, বন্ধু বান্ধব মানে অনেক তো থাকে স্যার চারিপাশে, হ্যাঁ, মানে অনেক কিছুই খবরের কাগজে বেরোতো, অনেক কিছুই তারা বলতো, কোনো মানে পরীক্ষাটার উপর বিশ্বাস রেখেছিলাম, মানে অনেকে অনেক কথাই বলেছে খবরের কাগজ বা কিছু, কিন্তু কোনোদিন আমি সেই জিনিসটা বিশ্বাস করিনি। আর স্যার মানে পাবলিক সার্ভিস কমিশনকে চিরকাল সম্মান করে গেছি, হ্যাঁ, মানে যে অথরিটি
তাকে তো আমার সম্মান করতেই হবে, আমার নাহলে পড়াশোনা করে কি হবে। হ্যাঁ, এবং নিজের উপর সে পড়াশোনা করে গেছি, এইটা মানে রিউমারের কান দিলে হবে না, একদম ডিমোটিভেট হলে হবে না। ডিমোটিভেট করার লোক চারিপাশে অনেক সংখ্যায় বেশি স্যার, এইটা রিসোর্স লিমিটেড। আর ডিমোটিভেট যারা করে তাদেরকে একদম ডিলিট করতে হবে, একদম পরীক্ষার পরে রেজাল্টের পরে একদম দেখা করতে হবে। আর সবচেয়ে সেটা না দেখা করলেও হবে, বিফোর পরীক্ষাও ডিলিট, আফটার পরীক্ষাও ডিলিট করে দেওয়া উচিত। ডিলিট, হ্যাঁ এটা ডিলিট করতে হবে। আর স্ট্রিক্টলি এগুলো মেনটেন করি। দেখো পৃথিবীতে অনেক কিছু নেগেটিভ আছে, আবার অনেক কিছু পজিটিভও আছে, এবং এই এক্সাম প্রসেসে না অনেক কিছু আমার কন্ট্রোলে নেই, কিন্তু যদি আমার কাছে 5% আমার কন্ট্রোলে থাকে, আমি সেইটা কিন্তু আমি আমার 100% দেব, তারপর যা হবার হবে। আর আমি ফেলিয়ারে ডিমোটিভেট হব না, লোকের কথায় ডিমোটিভেট হব না। আমার একটা কোর বিলিফ সিস্টেম থাকবে, দ্যাট কোর বিলিফ সিস্টেম শুড প্রপেল মি। এবং আই মাস্ট সে যে তোমার কোর বিলিফ সিস্টেম খুব স্ট্রং, ওই জন্য এই টেনাসিটিটা ধরে রাখতে পেরেছ। আচ্ছা, থার্ড স্যার মানে যেটা ওই এই দুটোকেই আমি বেশি স্যার প্রাধান্য দিয়েছি। আর ধৈর্য রাখতে হবে, রেজাল্ট হয়তো দেরিতে বেরোচ্ছে, কিন্তু তার মাঝখানেও পড়াশোনা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, একটু তো লেটে আমাদের রেজাল্ট বেরোয়, হ্যাঁ, কিন্তু পিএসসি, এটা আমি বিশ্বাস করি, আগেও আপনারাও বলেছেন, পিএসসি কাউকে ফেরায় না। আগে একটা চাকরি ঠিক দিয়েছে, কিন্তু ডাব্লিউবিসিএসটাও পরে হলো, কিছু না কিছু চাকরি সে পাবেই। হ্যাঁ, এটা সাবজেক্ট মানে সিলেবাসটা এমন ভাবে সাজিয়ে রেখেছে ডাব্লিউবিসিএস এর, মানে কোন উপর পরীক্ষা পাবেই সে, মানে চাকরি পাবেই, এটা আমার মনে হয়েছে। আচ্ছা, এই দুটোই যে রিসোর্স লিমিটেড, এটা আমার মনে হয়েছে। আর ফেলিওর থেকে স্যার প্রত্যেকটা ফেলিওর কিছু কিছু শিখিয়ে যায়, এবং সেটা আরো বেশি ম্যাচিওর করে তোলে প্রিপারেশনটা। এই যাত্রাপথে এটা স্যার ভালোভাবে শিখেছি, কিছু না কিছু, প্রত্যেকটা রেজাল্ট বেরিয়েছে কিছু না কিছু, এটা তো আমার ভুলই ছিল, সেটা কিন্তু রেজাল্ট বেরোনোর আগেই আমি বুঝে ফেলেছি যে এটা আমার ভুল ছিল, তখন রেজাল্টে এর এফেক্ট আসবে, এটা আমি বুঝে গেছি পরীক্ষার আগেই, রেজাল্টের আগে। এটাই স্যার মনে হয়েছে, নিজেকে অ্যানালাইজ করা, একদম একদম খুব ভালো। আর তুমি কি গ্রুপ স্টাডি করতে না নিজে নিজে পড়তে? আমি স্যার গ্রুপ স্টাডি করতাম। গ্রুপ স্টাডি কিন্তু অনেক ক্ষেত্রে গ্রুপ স্টাডি করতাম। হ্যাঁ, গ্রুপ স্টাডি করতাম। হ্যাঁ, গ্রুপ স্টাডি করতাম আমরা 4-5 জন বন্ধু মিলে স্যার। বাহ, খুব ভালো। এবার আমাকে বলো, কি কি প্রত্যেকটা অ্যাসপিরেন্টের করা উচিত, মানে যারা এই পডকাস্ট দেখছে, কি কি প্রত্যেকটা অ্যাসপিরেন্টের করা উচিত টু গেট সাকসেস? স্যার প্রথমে লিমিটেড রিসোর্স, এটা তো প্রথমেই আসবে। আর দ্বিতীয়ত ডেইলি একটা মানে 5 থেকে 6 কত বলতে পারবো না, এক একজনের টাইম এক এক রকম হয়, অন্তত যে খাতাটা বানানো থাকবে সেটা একবার চোখ বোলানো, একটা মানে প্রসেস তো থাকে, মানে সাবজেক্টটাকে রেডি করা সেই পর্যন্ত, যেটা টাইমটা হয়ে গেল রেডি, এবার ডেইলি রিভিশন, আর তার সাথে খুব অল্পই অ্যাডিশন, যেটা নতুন কিছু, ডেইলি রিভিশন। আর স্যার ধৈর্য রাখতেই হবে, বিশ্বাস রাখতে হবে স্যার নিজের উপরে, যে একদিন না একদিন পারবই। আর এই পরিশ্রম জিনিসটা বলতে পারবো না, তার কারণ আমি কতটা পরিশ্রম করেছি আমি নিজে জানি না স্যার, হ্যাঁ, কিন্তু ধৈর্যের পরীক্ষাটা দিয়েছি। হ্যাঁ, কারণ এতগুলো পরীক্ষা দিয়েছি, দেখতে দেখতে স্যার 6 বছর কেটে গেছে, এই 6টা এক্সাম। হ্যাঁ, এত কিন্তু মনে হয়নি যে, হ্যাঁ, দেখতে দেখতেই কেটে গেছে, খুব যে দেরি হয়েছে তা না। সবচেয়ে খারাপ সময়টা কোভিডের সময় কেটেছে, পরীক্ষা না দিতে পারার কষ্ট। এত মানে কত পড়তে পারে একটা মানুষ, বন্ধু বান্ধব মিলে, তারপর আমরা এই গুগল মিটে পড়াশোনা করতাম, সব পড়াবো, ধরাধরি হতো এইসব, কিন্তু কত পারবে, ওই সময়টা খারাপ লেগেছিল খুবই মানসিক ভাবে। বাকিটা স্যার এই দেখতে দেখতে কেটে গেছে প্রিপারেশনটা, সময়টা। আচ্ছা, আর গ্রুপ এ ক্লিয়ার করার জন্য, গ্রুপ এ আর গ্রুপ বি সার্ভিস ক্লিয়ার করার জন্য অপশনাল কিন্তু গেম চেঞ্জার, এটা তোমার অপশনাল কি ছিল, কেরম করে প্রিপেয়ার করলে, কি করে অপশনাল সিলেক্ট করলে, এই বড় জার্নিতে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো।
প্রথম দিকে আমি সোশিওলজি অপশনালটা আমার ছিল, আমি পড়তাম, বেশ বই টই কিনে পড়ছিলাম, কিন্তু দুবার ফেলিওর আসার পরে আমার নিজের সাবজেক্ট ছিল বেঙ্গলিতে, আমি এমএ করেছি, মাস্টার্স করেছি, গ্র্যাজুয়েট ছিলাম। মা বলল সেই সময় যে তোরা সোশিওলজিতে দিতে হবে না, তুই বেঙ্গলিতেই দে, ঠিক আছে, তুই আবার পড়াশোনা শুরু কর। এইবার আমি এখনো মনে আছে যে হঠাৎ আমার ইচ্ছা হলো আমি নেট পরীক্ষা দেব, ফর্ম ফিল আপ করতে যাব, যেদিনকে ফর্ম ফিল আপ করতে বসলাম যথারীতি ফর্ম ফিল আপ শুরু হলো, কিন্তু লিঙ্ক নেই, যাচ্ছে না, কানেক্ট হচ্ছে না। সেদিন ফর্ম ফিল আপ করতে পারলাম না ডিসেম্বরে। তার 4 দিন বা 5 দিন পরে আমি WBCS এর ফর্ম ফিল আপ করতে গেলাম, একবারে নিয়ে নিল, প্রথমবারই। এটা কোইন্সিডেন্স কিনা জানি না, এটা কিভাবে হয়, হ্যাঁ, হয়তো সবকিছুই তার দ্বারা সিদ্ধান্ত, তারই সিদ্ধান্ত। হ্যাঁ, এইবার যথারীতি আমি বাংলা, মা বললো যে তুই এবার বেঙ্গলি অপশনাল নে, তুই কলেজে যাবি, স্যারদের কাছ থেকে সব কারেকশন করাবি লিখে লিখে। এবার বাংলা অপশনালে আমি ফিরে এলাম। এবার সাবজেক্টটা দেখলাম, পুরোনো খাতা বই যেগুলো ছিল গ্র্যাজুয়েশন এমএ তে সব বার করলাম করে, আর একটা পাশের একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে কাট করলাম। এবার সেই বইগুলো নিয়ে এসে জেরক্স করে নিতাম, করে করে এইবার এই বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে সিলেক্ট করলাম, করে করে দেখলাম, এবার পরপর নোটগুলোকেও সাজাতে থাকলাম, নিয়ে একটা জায়গায় পুরোটা, মানে ফার্স্ট পেপার 1 পেপার 2 কে একটা জায়গায় আনলাম, নিয়ে কিছু টপিক তো আমাকে সিলেক্ট করতেই হবে, যে যেগুলোকে আসলে আমি যেন সবকিছু পারি, আর কিছু আসলে যেন আমি লিখে আসতে পারি। এইভাবে আমি জিনিসটা করলাম, এবং দুটো পেপার এইভাবে রেডি করে মোটামুটি বেঙ্গলি অপশনালে, মানে দুবারই আমি কল পেলাম, 21-এ কল পেলাম, 22-এ তো হলো বেঙ্গলি অপশন। আন্টি কিন্তু ঠিক সাজেশন দিয়েছে, মায়ের সাজেশন এটা আমি আজও সিদ্ধান্ত সবসময় ভালো হয়, একদম স্যার, এটা মানে সত্যি যে বাহ, এটা খুব ভালো। আচ্ছা, আর লাস্ট হচ্ছে তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, তুমি দুবার ইন্টারভিউ দিয়েছো, তার মানে এবার দুবার ইন্টারভিউ দিয়েছো। দুবার হ্যাঁ ইন্টারভিউ দিয়েছি। হ্যাঁ, এবার তুমি দুবার ইন্টারভিউর একটু এক্সপিরিয়েন্সটা একটু শর্ট করে বলো, এবং কি কি করা উচিত, কেরকম তোমার এক্সপিরিয়েন্স কেমন? এবার ড্রেস কোড বা সব, মানে ইন্টারভিউ এর আগে তো অনেক কিছু, মানে আমাদের অনেকটাই আপনি আমাদের হেল্প করেছিলেন এইবার, এই বছরও 2022 সালে আমাদের কিভাবে সমস্ত ড্রেস কোড থেকে আরম্ভ করে সবকিছু, বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকা উচিত, এবং সবকিছুই আপনি আমাদের অনেক কিছু, মানে বেস্ট ক্লাস আমার লাইফে। এটা মানে আমি বা আমার বাড়ির যারা দেখেছিলেন তারা এখনো বিশ্বাস করে যে আপনি যে ক্লাসটা আমাদের দিয়েছিলেন। হ্যাঁ, এইবার 2021-এর যেটা ইন্টারভিউতে যেটা দেখেছিলাম এবং 22-এর, দুটোর অ্যাটমসফিয়ার সম্পূর্ণ, মানে আমার মনে হচ্ছে আলাদা। সেখানে কিছু জিনিস হয়তো কমন, যে সেম ড্রেস পরে গেছি বা বসতে বলা, বা পিআরআই মানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন থেকে যেসব প্রশ্নগুলো দুবারই কমন, কিন্তু আগের বার হবি থেকে প্রশ্ন হয়েছিল, এইবার হবি থেকে প্রশ্ন করেনি। এইবার হবি থেকে 21 সালের ইন্টারভিউতে কি হয়েছিল, হবি যেই মানে আমি বললাম গান বাজনা করি, সেখান থেকে ম্যাডাম চলে গেলেন বাংলার ফোক গানে, কোন জেলার কোন ফোক গান বিখ্যাত, তো নিজেরা আলোচনা করতে করতে আমার প্রশ্ন করছেন, এটা গেলেন। এইবার অপশনাল থেকে 21-এ অনেক ডিপলি প্রশ্ন করেছে, এবং যত বলছি তত প্রশ্ন করে যাচ্ছে উত্তর দেওয়ার সাথে সাথে। যিনি স্যার ছিলেন, ম্যাডামের পাশে একজন স্যার ছিলেন, প্রচুর, মানে বাংলা নিয়ে উনি যা প্রশ্ন করেছিলেন, মানে মনে হচ্ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিচ্ছি, মানে এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন বেছে বেছে, দারুণ, বলতেও ভালো লাগছিল। কিন্তু 22-এর ক্ষেত্রে বইয়ের নাম একটা দুটো কিরকম প্রশ্ন করেছিল একটু বলো। স্যার প্রথমে জিজ্ঞেস করছেন চর্যাপদ কোন সময়ে লেখা, আমি এই বললাম পাল যুগের সেন। এবার আচ্ছা, চর্যাপদের সময় কোন রাজারা শাসন করতো, বললাম। আচ্ছা, ওই সময় কে বাইরে থেকে আক্রমণ করেছিল, রাজেন্দ্র চাল। আচ্ছা, গঙ্গাইকণ্ড চোল কেন বলা হয়? আচ্ছা, তাহলে সেন যুগের সময় কোন বিখ্যাত দুজন কবি ছিলেন? আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন না গীত গোবিন্দ কোনটা আগে? এরকম কানেকশন, একটা প্রশ্ন থেকে কানেক্ট করে ভিতরে ঢুকে যাচ্ছে, ওখান থেকে ইতিহাসে চলে গেলেন। আবার সন্ধ্যাকর পাল সময় একটা লেখা কাব্যের নাম সন্ধ্যাকর নন্দীর রামচরিত। এবার রামচরিত মানস রামচরিতের পার্থক্য কোন সময় লেখা, মানে কানেক্ট করে ওনারা প্রশ্ন করে গেছেন। এটা 2021-এ।
আর 22-এ প্রশ্ন করেছে যে কোন উপন্যাস কে লিখেছেন, তিনি কোন পুরস্কার পেয়েছেন। এইগুলো। আর আমাদের যে পঞ্চায়েতি রাজ যে সেট আপটা রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এর পলিটিক্যাল হেড গুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড গুলোর নাম। এবার এখনো মনে আছে, আমি ডিএম যিনি স্যার মানে পোস্টার রয়েছে, ওটা জেলা পরিষদে কি ইকুইভ্যালেন্ট কি। এবার আমাকে বলছে, আরে শুধু এক্সিকিউটিভ বললে হবে না, এক্স অফিসিও বলতে হবে, একটু ভারী ভারী করবে না পোস্টটা, একটু ভারী পোস্ট। স্যারেরা নিজেরাই হাসতে হাসতে বলছে। হ্যাঁ, এরকম খুব হাসি মধ্যে দিয়ে বা গল্প করার মাধ্যমে ইন্টারভিউটা এগিয়েছে এইভাবে। খুব কর্ডিয়াল থাকে দ্য বোর্ড, একদম বোর্ড ইজ ভেরি কর্ডিয়াল, জানি একদম। এবং মানে সত্যি ভালো ব্যবহার ওনাদের, দুবারই দেখেছি। এখানে মানে মেরিটের থেকে, মেরিটোরিয়াস থেকে স্টুডিয়াস এই শব্দটার বেশি প্রাধান্য পাবে। মানে কত আমরা খাটতে পারি আর ধৈর্য রাখতে পারি আর ডেলি বিশ্বাস রাখতে পারি যে আমি পারবো, মানে পারবোই। আমি পারবোই, কারণ বাজারে সব বইতে প্রায় একই ইনফরমেশন, কিন্তু আমার কাছে এক্সট্রা ওই ধৈর্যটাই স্যার। একদম, এটাই আমার মনে হয়েছে। একদম। তুমি যে বই পড়ছো, তোমার আরেকজন কম্পিটিটর বা তোমার বন্ধু সেই বই পড়ছে, কিন্তু তফাৎটা হয়ে যায় সেই মানুষটির কোয়ালিটিতে। একজন ধৈর্য হারিয়ে ফেলছে, একজন ধৈর্যটা ধরে রাখছে। একজন ইজিলি গিভ আপ করছে, আর একজন ইজিলি গিভ আপ করছে না। অ্যান্ড ওয়েন ইউ ডোন্ট গিভ আপ, দেন ম্যাজিক হ্যাপেন্স। আমরা সবসময় এটাই বিশ্বাস করি, কারণ আমাদের কাছে এই বিশ্বাস এবং এই উইল পাওয়ারটা, এইটাই তো সম্বল। বাকি অনেক কিছু থাকবে যেটা তোমার কন্ট্রোলে নেই। আর আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন তোমায় করব। এক্সাম হলে কি কি করা উচিত আর কি কি করা উচিত না, বোথ ফর মেন্স অ্যান্ড ফর প্রিলিমস? এক্সাম হলেও কিন্তু প্রচুর ডিস্ট্রাকশন থাকে, আমি জানি। কি করা উচিত আর কি করা উচিত না বলো, যারা আগামী দিনে পরীক্ষা দেবে। এক্সাম হলে স্যার এটাও দেখেছি, সামনে প্রশ্ন নিয়ে বিভিন্ন আলোচনা, ভুল ভ্রান্তি এগুলো থাকে চারিপাশে, প্রচুর প্রশ্ন। এবং এইগুলো থেকে আমি যেটা জানি সেটাই বিশ্বাস করা, যেটা বিষয়। আর টাইম ম্যানেজমেন্ট স্যার সবার আগে। এটা আমি দেখেছি, মানে বাংলা ইংলিশের ক্ষেত্রেও আমি 30 মিনিটের বেশি প্রতিবেদন লেখায় নেব না একদম। তার মধ্যে এই শেষে এইটা দেখে রাখছি, কারণ আমাকে যদি 5টায় 4:30-এর মধ্যে আমাকে পেসিটা পড়ে শেষ করতে হবে, তারপর আমি ট্রান্সলেশন ধরবো একদম। আমাকে কিন্তু 4:50-এর মধ্যে আমার শেষ করতে হবে। লাস্টে আমি আন্ডারলাইন করবো এবং সেটাকে কোন কোন বিশেষ লিখেছি আন্ডারলাইন করে কোটেশন করে দেবো। এই 10 মিনিট রাখতে হবে। এই টাইম ম্যানেজমেন্ট আর নিজের উপর, মানে যেটা উত্তরটা জানি সেটাতেই বিশ্বাস রাখা, যেটা অপশনালে তো স্যার খুব গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট। মানে টাইম 3 ঘন্টার মধ্যে সেই 4 ঘন্টার পেপার লিখতে হয় একদম। যে তোমার ডেসক্রিপটিভ পার্ট গুলো আছে, ফার্স্ট হচ্ছে তুমি টাইম ম্যানেজমেন্ট না করতে পারো, তুমি কোয়েশ্চেন পেপার কমপ্লিট করতে পারবে না। কোয়েশ্চেন পেপার কমপ্লিট না করতে পারলে তুমি অটোমেটিক কিন্তু এলিমিনেট হয়ে যাবে, মানে আউট হয়ে যাবে। তাহলে টাইম ম্যানেজমেন্ট আটমোস্ট ইম্পর্টেন্ট। এবং আমাকে ওই নির্দিষ্ট টাইমে কিছুটা হলো, মানে কিছুটা কোয়ালিটি অ্যান্সার লিখে রাখতে হবে। স্ট্রাকচার ঠিক যেটা তুমি বললে, স্ট্রাকচার ঠিক। আর এটা স্যার আপনি আগেও বলেছিলেন আমাকে যে অপশনাল পেপার কিন্তু কমপ্লিট করতে হবে, অল্প তথ্য থাকলেও সেটাকে ভালোভাবে সেই একটা জায়গায় ইমপ্লিমেন্ট, স্ট্রাকচারটা রেডি রেখে সেটাকে অনেক বেশি মোটামুটি একটা ভালো জায়গায় যেটা দেখে মনে হয় কমপ্লিট হয়েছে লেখাটা, আর সব অ্যাটেম্প্ট করে জিনিসটা কমপ্লিট করে আসতে হবে। এটা আপনি আমাকে আগেও বলেছিলেন। হ্যাঁ। আর তোমার পিটি কি বাংলায় হয়েছিল না ইংলিশে হয়েছিল? কারণ অনেকে জিজ্ঞেস করে। মিলিয়ে মিশিয়ে স্যার, মিলিয়ে মিশিয়ে। ইংলিশে প্রথমে, হ্যাঁ মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ, আমার এখনো মনে আছে, আমাকে একটা মানে নর্থ 24 পরগনা সেক্স রেশিও জিজ্ঞেস করছিল। আমি একটা বই থেকে বলেছিলাম, ওনারা বলছে ফ্রম হুইচ বুক ইউ হ্যাভ রেড ইট, ফ্রম এ অথেন্টিক বুক, ইজ ইট মানে গভর্নমেন্ট ডেটা এগুলো তো আছে। এই যে বাংলায় ঢুকে গেল, সেখান থেকে আবার বাংলা চলছে। প্রথম দিকে ইংলিশেই হচ্ছিল। হ্যাঁ, ম্যাডাম যখন প্রশ্ন করছিলেন ডিপার্টমেন্ট, আমি কোথায় এখন চাকরি করছি, কি কাজ করছি,
ইংলিশে করতে করতে উনি বাংলায় ঢুকে গেলেন, তারপর পুরোটা বাংলা হয়ে গেল, এইরকম স্যার। মানে একটা আলাপ আলোচনা, ইটস জাস্ট আলাপ আলোচনা, মানে ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেকে ভয় পায়। হ্যাঁ, এটা দুবারই স্যার আমি দেখেছি, এটা আলাপ আলোচনাটাই ম্যাক্সিমামটাই। প্রশ্ন ধরছেন এবং প্রশ্ন যে না পারলে খুব যে ওনারা রেগে যাচ্ছেন তা না, এটা পারছো না, একটু হিন্টস দিয়ে দিল, এবার বলো তো, এরকম। এক্স্যাক্টলি, মানে আমি এখন আর মক ইন্টারভিউ নিই না, কিন্তু আমি দেখেছি অনেকে যে মক ইন্টারভিউ গুলো নেয় সেইগুলো বরঞ্চ দেখে আমার বেশি ভয় লাগে, রাদার দ্যান দ্য অরিজিনাল পিটি। অরিজিনাল পিটি ভীষণ সাবলীল ভাবে একটা কনভারসেশন হয়, কখন যে আধ ঘন্টা কেটে গেল আমরা জানতে পারলাম না, কিন্তু মক ইন্টারভিউ গুলো যেন বোমবার্ডিং মতন, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, টেল মি দিস, এটা করে দেখলে ভয় লাগে, বাবা কি হচ্ছে এরকম। ঠিক আছে, খুব ভাল লাগলো তোমার সাথে কথা বলে একদম, মানে এবং সব থেকে আমার ভাল লাগবে যে এই যে তোমার মধ্যে মানে এই যে টেনাসিটিটা আছে, মানে এইটা মনে হয় মানে সত্যি মানে দিস ইজ হ্যাটস অফ। মানে অনেকে ফেলিয়ার, মানে ফেল করলে না একটা প্রসেসের উপর অনেক সময় না একটা জাস্ট গিভ আপ করে দেয় যে আমার দ্বারা হয়তো হবে না, সেলফ ডাউট আসে। কিন্তু এই যে মানে একবার আমি পারছি না, কিন্তু তার মানে পরের বারই যে ওই পড়াশোনাটাকে ভালোবেসে, সাবজেক্ট গুলোকে ভালোবেসে, যে কি হয়েছে যে আমি আগেরবার পারিনি, কিন্তু আমি বাবা তোমাদের পড়াটা ছাড়তে পারবো না, দিয়ে আবার চলো আবার পরীক্ষা দিই, ওই করে যে ঝট করে ক্র্যাক হয়ে গেল। হ্যাঁ, মানে ঝট করে এই তো এবার ইন্টারভিউ অব্দি গেলাম, গিয়ে ক্র্যাক হয়ে গেল। কারণ কেন আমি বলছি, তুমি ইন্টারভিউ অব্দি গিয়েও না পারাটা ওইটা কিন্তু ভীষণ মানে কষ্টদায়ক। মানে আমি প্রিলিমসে কেটে যাচ্ছি সেটা ঠিক আছে, প্রিলিমসে বাদ চলে গেলাম, কিন্তু আমি ইন্টারভিউ স্টেজ অব্দি গেলাম, তারপর মানে হলো না, কিন্তু সেইটা বজায় রেখেও যে আমি আবার ইন্টারভিউ অব্দি যাব, অ্যান্ড মানে আমার পিডিএফ এর নাম জলজল করবে, পিডিএফ এর নাম জলজল করবে না, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস ইজ ভেরি গুড সার্ভিস। তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে জয়েন করবে এবং তুমি সাব ডিভিশন কন্ট্রোলার অফ ফুড সাপ্লাইজ যাবে, একদম মানে ডিস্ট্রিক্টের একদম মানে ইউ উইল বি অ্যাট দ্য হেলম অফ দ্য পিডিএস সিস্টেম, আমাদের পুরো খাদ্য ব্যবস্থার কান্ডারি যাকে আমরা বলা হয়। ইটস আ ভেরি গুড সার্ভিস, একদম মানে খুব ব্যালেন্স সার্ভিস এবং খুব ভেরি গুড সার্ভিস। তো কনগ্রাচুলেশনস, এবং এই টেনাসিটিটা দেখাবার জন্য, এই ধৈর্যটা রাখার জন্য, এবং আগামী দিনে যারা ওই অল্পতেই ভেঙে পড়ে, অল্পতেই ডিমোটিভেটেড হয়ে যায়, এখন আমার মনে হচ্ছে ডিমোটিভেটেড হওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে, তো কিছু হলেই আর হলো না, এই যে যারা এই মেন্টালিটিতে বিশ্বাস করে তারা আমি বলবো প্লিজ তোমরা ইমনকে একটু মেসেজ করো, ইমনের থেকে একটু শেখো, কারণ এইখানে বারবার আমাদের থেকে আর কিছু শেখার নেই এখন। এবার তোমাদের থেকে শেখা উচিত যে তোমরা এই এতটা বড় জার্নিকে যে ধরে রেখেছো, এবং এইটাই কিন্তু এটা তো একটা এক্সাম, তো একটা বড় মানে ছোট্ট পার্ট, আমাদের পুরো জীবনটাই কিন্তু এর ওপর দাঁড়িয়ে, যে ইজিলি গিভ আপ না করা। উই শুড নট গিভ আপ অন আওয়ারসেলভস, তাই না? আমরা নিজেকেই ইফ উই গিভ আপ অন আওয়ারসেলভস, তাহলে আমরা মানে সারা পৃথিবীকে কি করে কনভিন্স করব? সো উই শুড ফার্স্ট হ্যাভ আ স্ট্রং উইল পাওয়ার, বিলিভ ইন অলমাইটি, অ্যান্ড উই শুড নেভার 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 গিভ আপ অন আওয়ারসেলভস। যদি আমরা ধরে রাখি টেনাসিটিটা, ইফ উই বিলিভ ইন আওয়ারসেলফ, ইফ উই রিমেন কনফিডেন্ট, ডিমোটিভেটেড হই কিন্তু তারপর আবার যেন মোটিভেশনটা ফিরে আসে, একদম ডিমোটিভেটেড হওয়াটা কোনো অন্যায় নয়, দেয়ার মে বি ইনস্ট্যান্সেস, কিন্তু আবার মোটিভেশনটা ফিরে আনা উচিত এবং আবার ঝাঁপিয়ে পড়া উচিত। আর পড়াশোনার মাঝখানে রিক্রিয়েশনে কি করতে, বা গান বাজনা করতে, বা এটা ভালো ডেইলি, একটা খুব বাজে খুব ক্লিশে আমি কোয়েশ্চেন করছি, দিস ইজ আ ভেরি ব্যাড কোয়েশ্চেন, যে কত ঘন্টা পড়া উচিত?
এটা খুব বাজে কোয়েশ্চেন আমি জানি, তবুও আমি করবো, কারণ আমি একটু একদম অন্য ফ্রেন্ডলি ইন্টারভিউ দিচ্ছি। এটা স্যার মানে 22-এর যে মেনটা দিয়েছি সে তো ট্রেনেই পড়াশোনা হয়েছে, মানে তার আগে কিন্তু হ্যাঁ মানে অফিসে যেতাম, বাড়ি এসে অপশনাল আর বাংলা ইংরাজি লিখতাম, আর ট্রেনে মক টেস্ট দিতাম। ট্রেনে লোকজন দেখতো, কি করা যাবে, পরীক্ষা তো দিতেই হবে। হ্যাঁ মানে তুমি চাকরি এইবার করতে করতে পড়েছো? করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 22-এর পরীক্ষাটা দিয়েছি। হুম, হ্যাঁ কিন্তু তার আগে গ্রুপ স্টাডি করতাম, এবং গ্রুপ স্টাডির যে কাজগুলো থাকতো বন্ধুরা ভাগ করে নিতাম। এছাড়া পড়া ধরাধরি এগুলো তো থাকতোই, বুঝলি। সকালবেলা তো পড়াতাম, রাত্রিবেলা বসতাম ওই 8টা-8টার দিকে বসতাম, আর এই 2-2-2:30 অব্দি পড়ে তারপর আবার থেকে পড়তাম। এবার মানে টাইম ধরে বাধা রাখা ধরা উচিত। ছিল না, একদম। মানে হ্যাঁ এরকম ছিল না, মানে দিনের কাজ টার্গেট থাকতো, তো সেটা কমপ্লিট যতক্ষণ না হতো সেইভাবেই মানে করতাম। এক্স্যাক্টলি, মানে ইট ইজ নট অ্যাবাউট দ্য আওয়ার্স, কিন্তু টার্গেটটা আমাকে অ্যাচিভ করতে হবে। ধরো তোমার টার্গেট, একটা হ্যাঁ। উইকলি টার্গেট আছে বা তোমার ডেইলি টার্গেট আছে, যে আজকের আমি এই চ্যাপ্টারটা পড়বো, কি আজকের এতগুলো কোয়েশ্চেন আমি সলভ করবো, বা আজকে এই লেখাটা করবো, এইটা আমায় কমপ্লিট করতে হুম হবে। হুম। মানে না হলে সবাই হ্যাম্পার হতো, মানে বাকিরাও কাজ করে নিয়ে আসতাম, একজন করে আনলো না, মানে হুম। চ্যাপ্টারটা তো কমপ্লিট হলো না, বা পরের চ্যাপ্টারে যেতে পারবে না, সেই নিয়ে অনেকের মানে ঠিক ভালো চোখে দেখতো না জিনিসটা, ওই জন্য সবাই একটা টার্গেট নিয়ে করতো। গ্রুপ স্টাডির এইটা একটা খুব ভালো সুবিধা, মানে ফার্স্ট হচ্ছে ইউ গেট সারাউন্ডেড বাই লাইক মাইন্ডেড পিপল। হুম যখনই গ্রুপ স্টাডি করবে, মানে ইউ চুজ লাইক মাইন্ডেড পিপল, মানে ওইখানে যদি কেউ কোনো ওই ডিমোটিভেটিং থাকে তাদেরকে কিন্তু না, না, হ্যাঁ লাইক মাইন্ডেড পিপল, একদম। একদম। এবং তাদের মধ্যে যে একটা আমাদের কম্পিটিশন হয়, যে ও এটা পারলো আমি হুম পারলাম না, বা ও এটা বা কম্পিটিশনের মধ্যে কোঅপারেশনে যেটা হয়, এই তুই এটা বুঝেছিস আমাকে এটা বুঝিয়ে দে, এই ইকোনমিক্স এর এই রেপো রেট বা এই ফিসকাল ডেফিসিটটা একটু হুম বুঝিয়ে দে, আমি তোকে জিডিপি পার্টটা বুঝিয়ে দিচ্ছি, বা আমি তোকে হুম হুম ব্যালেন্স অফ পেমেন্টটা বুঝিয়ে এগুলো দিচ্ছি। পেমেন্টটা এইভাবেও বুঝে কিন্তু, দিচ্ছি। একদম একদম এইভাবেও কিন্তু খুব সুন্দর করে পড়া যায়। সো মানে অনেক কিছু জানতে পারলাম ইমন তোমার কাছ থেকে, অনেক নতুন নতুন থ্যাংক ইউ, ইনসাইট পেলাম। ভেরি গুড। থ্যাংক মানে ইউ স্যার। and congratulations again, and thank you so much, thank you so much for such a wonderful result. খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। হুম, আবার থ্যাংক ইউ স্যার। আরেকটা সেশন নিয়ে তোমাদের কাছে আসবো, কিন্তু এই ইন্টারভিউ থেকে আমরা এটাই শিখছি যে ডেডিকেশন, ডিসিপ্লিন, অ্যান্ড সব থেকে বড় কথা টেনাসিটি অ্যান্ড নেভার গিভ আপ অন ইয়োর সেলফ, never give up on yourself. That is the simple message that Imon is sharing through this conversation, that you can't give up on yourself. এবং তুমি একটাতে যদি গিভ আপ করো না, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি সেই গিভ আপটা করবে, and that failure will haunt you. So even if you can't succeed in a particular thing, don't take it as a failure, take it as an experience. কি হয়েছে, প্রথমবার হয়নি, দ্বিতীয়বার হবে, দ্বিতীয়বার হয়নি, পরের বার হবে। টার্গেট সেট করে যাও, এবং টার্গেট ঠিকঠাক সেট করলে খালি হাতে তুমি ফিরবে না, খালি হাতে তুমি ফিরতে পারো না, তুমি যদি ঠিকঠাক টার্গেটটা সেট করো, আর তুমি যদি ইফ ইউ ট্রু টু ইফ ইউ রিমেন ট্রু টু ইয়োর সেলফ, ডিস্ট্রাকশন গুলোকে কমাতে হবে, তাই না? হুম, একদম। একদম, খুব ভালো লাগলো ইমন, থ্যাংক ইউ সো হ্যাঁ স্যার, মাচ। থ্যাংক ইউ স্যার। আর স্যার একদম। আপনাকেও স্যার থ্যাংক ইউ। আমি এটাই তো একটা পাওয়া, যে নিজের ইন্সপিরেশন আমার সামনে বসে আছে, ইন্টারভিউ নিচ্ছে বা গল্প করছে, এটা স্যার অনেক বড় পাওয়া আমার কাছে, যাকে দেখে পড়াশোনা এবং ইন্সপায়ার হয়েছে ফেলিয়ার্স এর পরে। আপনার বক্তব্য মানে কথাগুলো শুনতাম, হ্যাঁ মানে খুব ইন্সপায়ার হয়েছে সেই সময়, এবং সবার আগে রেজাল্টটা পেয়ে সেই দিনই আপনাকে SMS করেছি সেই জন্য, না, আমার খুব স্যার ভালো হয়েছে। লেগেছে, একদম আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ। আহ, খুব খুব আনন্দ, মানে খুব সত্যি খুব ভালো লাগলো। মানে এইগুলোই ছোটখাটো পাওয়া। ভেরি গুড।